যে ভয় পেলে আমায় জড়িয়ে ধরতে পারো। মোম কিছু বুঝতে পারলো আগুনের কথা। আজও শুনতে পেয়েছে তার কথা। কি জানি, আকাশ বুক চিরে বৃষ্টি পড়ছে, টাপুর টুপুর শব্দ করে। আকাশ এখনো অন্ধকার হয়ে আছে। বৃষ্টি যেন চারপাশে সবকিছু নির্জন মনে হচ্ছে। শীতল আবহাওয়ায় মৃদুমন্দ বাতাস বইছে। ঠান্ডা হাওয়ায় মোম কেঁপে কেঁপে উঠছে। আগুন খেয়াল করেছে মোম কাঁপছে। পিচি বইয়ের কেঁপে ওঠা দেখে নিঃশব্দে হাসলো। বৃষ্টির সাথে জোরে জোরে বাস পড়ছে। এবার বড়সড় একটা বাস পড়তেই মোম চোখ বন্ধ করা অবস্থায় ক্ষীণ স্বরে বলল, হ্যাঁ করেছে, অনেক ভয় করছে। কথাটা বলে আগুনের বুকে মাথা রেখে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরল। আগুন তার বলিষ্ঠ একটা হাত বাড়িয়ে মোমের ছোট্ট নরম শরীরটা নিজের হাতে আঁকড়ে ধরে। আগুন খুব হালকাভাবেই ধরেছে, কিন্তু মোম নিজের সর্বোচ্চ শক্তি খাটিয়ে জোরসোর হয়ে জড়িয়ে ধরেছে তাকে। যুবকের বক্ষ স্পন্দন অজ্ঞাত বেড়ে গেল আচানক। অন্তরে কিছু একটা হচ্ছে টের পাচ্ছে সে, কিন্তু কি হচ্ছে বুঝতে পারছে না। জীবনে কখনো কোনো নারীর প্রতি আগ্রহ না থাকায় আগুন বাচ্চা একটা মেয়ের সংস্পর্শে এসে তার কেমন অদ্ভুত ফিলিংস হচ্ছে। আগুনের এই পিচ্ছি বউটাই তার জীবনের প্রথম নারী। অবস্থা স্বাভাবিক হওয়াতে বেশ কিছুক্ষণ পর আগুন মোমকে ছেড়ে দেয়। মোম হকচকিয়ে যায়। লজ্জা লাগছে তার। উদ্দেশ্যহীন চেয়ে আরক্ত মুকুট ছেড়ে লুকানোর বৃথা প্রচেষ্টা। তখন কিভাবে লোকটাকে জড়িয়ে রেখেছিল সে। ইস, ভাবতে কেমন জানি লাগছে। অন্তঃপর আড়ষ্টতায় কাবু হয়ে দৌড়ে আগুনের সামনে এসে চলে যায় রুমে। মোমের যাওয়ার দিকে তাকিয়ে থাকে আগুন। নজর ফিরিয়ে ব্যালকনি গ্রিলে হাত রাখে। দৃষ্টি রাখে বাইরের গাছপালার দিকে। এক হাতে কপালে সিলেক্ট করতে করতে নিঃশব্দে ঠোঁট কামড়ে হেসে ওঠে। মৌমাছ ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে। নামাজ পড়ে চটজলদি নিচে চলে আসে। রান্নাঘরে উকি দিয়ে দেখে সেলিনা আপা তরকারি কুটছে। মিনা ডিম ভাজি করছে, না রুটি বেলছেন। মোম পাশে গিয়ে দাঁড়ায়। মোমকে দেখে মিনার ঠোঁটে হাসি ফুটে ওঠে। বাটিতে ডিম ভাজি নামিয়ে মিনা বললেন, এত সকালে উঠে পড়েছো কেন? আর একটু ঘুমিয়ে নিতে। আমি তো সকাল থেকেই ঘুম থেকে উঠতে পারি। গ্রামে থাকতে মা প্রতিদিন ডেকে তুলতো। কালকে ক্লান্ত ছিলাম বলে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। উঠেছো, ভালো করেছো। ও বাসায় যাওয়ার পর থেকে সকালে ঘুম থেকে উঠতে হবে। মোম বুঝতে না পেরে বলো, কোন বাসায় মা? কোথায় যাব আমি? দেখেছ, একদম ভুলে গিয়েছিলাম, তোমাকে তো বলাই হয়নি। আজকে আগুন তার নিজস্ব ফ্ল্যাটে চলে যাবে। কলেজে যাওয়ার সুবিধার্থে সে ফ্ল্যাট নিয়েছে, কলেজের কাছাকাছি। দুই ভাই থাকতো ওই বাসায়। তবে আজ থেকে তুমি আর আগুন থাকবে সেখানে। মুখ কিছু বলল না। চুলায় তাওয়ার মধ্যে রুটিগুলো সেঁক দেওয়ার সময় কেমন ফুটে উঠছে সেগুলো মন দিয়ে দেখছে। মিনা পুনরায় বললেন, শোনো মোম, তুমি আগুনের বউ। তার ভালো মন্দ খেয়াল রাখতে হবে তোমাকে। আগুন প্রতিদিন কলেজে যাওয়ার আগে সকাল সকাল ঘুম থেকে উঠে যাবে। রান্নাঘরে গিয়ে সকালে আগুনের জন্য নাস্তা তৈরি করবে। দেরি করলে চলবে না, নয়তো না খেয়ে আগুনকে কলেজে যেতে হবে। তোমার সামনে না খেয়ে চলে যাবে। তুমি নিশ্চয়ই সেটা চাইবে না। জানি তুমি খুব ছোট, হয়তো কাজকর্ম তেমন একটা পারো না। না পারলেও চেষ্টা করতে হবে। মনে থাকবে তো? জি মা, মনে থাকবে। আর আমি টুকটাক রান্না করতে পারি, ঘরও সুন্দর করে গোছাতে পারি। আর যেগুলো জানি না সেগুলো না হয় আপনাদেরকে শিখে নেব। মোমের কথায় মিনার অদরে হাসি রেখা দেখা গেল। কফি বানানোর জন্য চুলায় গরম পানি বসিয়ে দিয়ে মোমের মাথায় ছেনুময় হাত রেখে বললেন, শুনে খুশি হলাম। আমি ময়ূরী মাঝে মাঝে যাব তোমাদের কাছে। একদম মন খারাপ করবে না। আগুন কলেজে চলে গেলে ফোন করে আমাদের সাথে কথা বলবে, দেখবে ভালো লাগবে তোমার। মোম বিনিময় কিঞ্চিত হাসলো। মোর ভীষণ নার্ভাস লাগছে। ওই গুরুগম্ভীর লোকটার সাথে এখন থেকে তাকে একা বাসায় থাকতে হবে। হাই তুলতে তুলতে রান্নাঘরে প্রবেশ করলো ময়ূরী। মোমকে দাঁড়িয়ে থাকতে দেখে তার পেছনে দাঁড়িয়ে এক হাতে মোমের কাঁধ পেঁচিয়ে ধরে, কী নিয়ে কথা বলছিস তোমরা? আগুন ফ্ল্যাটে চলে যাবে সে কথাই বলছিলাম মোমকে। ভাইয়া আজকে চলে যাবে? হ্যাঁ। মোম ফট করে বলো, আমিও কাজ করতে চাই। আপনারা কাজ করছেন আর আমি দাঁড়িয়ে থাকবো? আমার ভালো লাগছে না। কি করতে হবে বলুন, আমি করে দিচ্ছি। মীরা কফির মগে কফি ঢালতে ঢালতে মোমের উদ্দেশ্যে বললেন, এখন তেমন কিছু করতে হবে না। রান্নার জন্য সব গোছানোই আছে। তুমি এক কাজ করো, তোমার যা যা জিনিসপত্র এখানে আছে সব কিছু গুছিয়ে নাও। কিছু যেন বাদ না থাকে। ওই বাসায় গিয়ে এটা ফেলে এসেছি, ওটা ফেলে এসেছি, এসব যেন বলার না লাগে। বদমেজাজি আগুন রেগে যাবে। ভালো মতো চেক করে নিও। মোম মাথা নেড়ে সায় জানালো। মোমের হাতে কফির মগটা দিয়ে মিনা বললেন, কাজ করতে চাচ্ছিলে না?
দিলাম কাজ, যাও কপিটা আগুনকে দিয়ে আসো। মোম মাথা নিচু করে আছে। মিনা তাড়া দিয়ে বলেন, কি হলো, যাও। ময়ূরী দাঁত কেলিয়ে বলো, ভাবির মনে হয় লজ্জা লাগছে। ভাইয়ের সামনে গেলেই তো তাদের ভালোবাসার মুহূর্তগুলো মনে পড়ে যাবে। লজ্জায় গোলাপি হওয়ার উপক্রম অবস্থা হবে। সেই জন্য যেতে চাচ্ছে না, তাই না ভাবি? থমথম খায়, তাকায় ময়ূরীর দিকে। শাশুড়ি থেকে কফি নিয়ে বলো, জি আমি দিয়ে আসছি। মোম চলে গেলে বিনা মেয়েকে চোখ রাঙিয়ে শাসিয়ে বললেন, এটাকে জ্বালাতে ভালো লাগে, বাচ্চা মেয়ে তো, এসব হুটহাট মজাতে ঘাবড়ে যেতে পারে, বোঝা উচিত তোর। ময়ূরীর ঠোঁট ফুলিয়ে বলল, আরে রাগ করছো কেন মা? মিথ্যে বলছি নাকি? রাগ করলে মনে মনে ভেবে নাও, আমি তো এমনিতে বলছি। হয়েছে হয়েছে, যা এবার উঠেছে নাকি দেখ, না উঠলে ডেকে তুলোকে। আজকে কি ভার্সিটিতে যাবে না? জিজ্ঞাসা করিস তো। ময়ূরী চলে যায় আইমানকে ডাকতে। আইমান কারোর সাথে ফোনে কথা বলছে। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সে খুবই বিরক্ত। ফোনের উপস্থিত মানুষটি রাগি কোঠে বলল, তুমি আমাকে মিথ্যে বলছো, সত্যি করে বলো, লাবিবা কে? আইমান ফোনের ওপাশে মেয়েটিকে বোঝানোর স্বরে বলল, ওহো তুমি আমাকে বিশ্বাস কেন করছো না? এই লাবিবা কেডা? আমি তাকে চিনি না, ট্রাস্ট মি জান। মেয়েটি তো আমার ব্যাপারে সব কিছু জানে। এক্সাম শেষে তাকে নিয়ে ঘুরতে গিয়েছিলে তুমি, সেই ছবিও আমাকে দেখিয়েছে। সাহসা জিভ কাটে আইমান। আমতা আমতা করে বলো, হ্যাঁ মনে পড়েছে, ও আমার খালার মেয়ে। খালাতো বোন হয় কেন, কি হয়েছে? আমি তো জানি তোমার কোনো খালা নেই, বোনের মধ্যে তোমার মা একাই। আইমান বলল বিপাকে। মেয়েকে হাসি দিয়ে বলল, আজব তো, মায়ের আপন বোন কি শুধু খালা হয়? অন্য কোনো সম্পর্কের মাধ্যমে খালা হওয়া যায় না? ফোনের অপর প্রান্তে মেয়েটি সন্দিহান কণ্ঠে বলল, আচ্ছা বেঁধে দিলাম, তাহলে শিলাকে সেটা বলো। শিলা আমার চাচাতো বোন হয়। ওহো, ময়ূরমা, আজকে তুমি এত প্রশ্ন কেন করছো? কি হয়েছে বলবে তো? মেয়েটি হতাশ কণ্ঠে বলল, আমি বাইশা। আইমানও হতাশ কণ্ঠে জবাব দেয়, আসলে আমি অসুস্থ, তাই কি বলছি না বলছি কোনো কিছু বোধগম্য হচ্ছে না। তুমি লাইনে থাকো, সুস্থ হয়ে কথা বলবো। ময়ূরী এসে লাস্ট কথাটা শুনছে। কাছে এসে চিন্তিত স্বরে জিজ্ঞাসা করলো, অসুস্থ? একবার তো কাউকে বলিসনি। আইমান ময়ূরীর চুল টেনে দিয়ে বলল, অসুস্থ হলে তো বলবো নাকি? বলে ওয়াশরুমে ঢুকে পড়ে। ময়ূরী বোকার মতো দাঁড়িয়ে থাকে, বোঝার চেষ্টা করছে, তবে কথাটা বোধগম্য হলো না। কথাটা তার মাথার উপর দিয়ে গেল। আগুন ড্রয়িং রুমের সোফায় বসে আছে, বসে বসে পরীক্ষার কিছু খাতা দেখছে। রাশেদও তার পাশে বসা, চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে খাচ্ছেন তিনি। ছেলের সাথে কথা বলছেন না, তাকাচ্ছেন না তার দিকে, নিজের মতো করে খাচ্ছিলেন তিনি। আগুন ভুরু কুঁচকে আর চোখে তাকায় বাবার দিকে। এ তো ভাব কিসের, বুঝতে পারছে না সে। রাশেদ যা বলছেন আগুন তো চুপচাপ সবটাই মেনে নিয়েছে। তাহলে এমন কেন করছে? নাকি যত সমস্যা শুধু তার বেলায়? মোম কফি নিয়ে আগুনের সামনে এসে দাঁড়ায়। কফির মুখ তার নিকটে এগিয়ে দিয়ে পড়ল, আপনার জন্য কফি দিয়ে এসেছি, মা পাঠিয়েছেন। মোমের কথায় আগুন মাথা তুলে তাকায় তার দিকে। মোম তার দিকে তাকিয়ে আছে। আগুন তাকাতে চোখে চোখ পড়ে। মোম চট করে দৃষ্টি সরিয়ে মাথা নিচু করে কফিতে হাত দাঁড়িয়ে থাকে। আগুন হাত বাড়িয়ে কফিটা দেয়। মোম কফি দিয়ে আর এক মুহূর্ত আগুনের সামনে থাকেনি, চলে আসে সেখান থেকে। রাশেদ চা শেষ করে সাইড থেকে রিমোট হাতে তুলে নেয়। টিভিতে চ্যানেল পাল্টাতে পাল্টাতে রাশভারী কণ্ঠে বোঝানোর স্বরে বললেন, বিয়ে হওয়াটা যে কতটা সুবিধা, যতদিন যাবে সেটা তুমি তত গভীরভাবে বুঝতে পারবে। বিয়ে করতে চাচ্ছিলে না মেয়ে, ছোট মেয়ে বলে। দেখো ছোট মেয়েকে কত যত্ন নিয়ে তোমার জন্য কফি নিয়ে এসেছিল। বিয়ে না করলে এসব সম্ভব হতো না। একজন সঙ্গী থাকা মানে জীবনের অর্ধেক কষ্ট লাঘব হওয়া। সেই সঙ্গী, যেই সঙ্গী খারাপ সময়ও তোমার হাতটা শক্ত করে ধরে রাখবে। বেছে বেছে খাঁটি সোনা এনে দিয়েছি তোমার জন্য। সেটা তুমি আজকে বুঝতে না পারলেও ভবিষ্যতে ঠিকই বুঝতে পারবে। হয়তো তোমাদের বয়সের পার্থক্যটা অনেক। জীবনে ভালোবেসে দুজন মানুষ একসাথে থাকতে চাইলে বয়সটা ম্যাটার করে না। আগুন ভুরু কুঁচকে তাকায়। কথাটি তাকে বাস্তবতা উপলব্ধি করানোর জন্য বলেছে, নাকি বাবা ভাবেন যে মুখকে সে মেনে নেয়নি, তাই খোঁচা দিয়ে কথাটা বললেন? বলতেই পারে। আগুনকে খোঁচা দিয়ে কথা বলার পুরনো অভ্যাস আছে তার। কোনো কারণ ছাড়া লম্বা ভাষণ শোনাতে ওস্তাদ তিনি। এমনভাবে বলছেন যেন মোম জীবনে না আসলে সে কপি খেতে পারতো না। আশ্চর্য! রাশেদের কথা গায়ে মাখল না সে। চুপ করে হাতে থাকা কপিটা শেষ করে
রাশের টিভিতে নিউজ দেখার মতো। কিছুক্ষণ পর মিনা এসে আগুনকে ডেকে যায়, আগুনের রুমে যেতে বলে। আগুন নিজের রুমে এসে মিনাকে আপছেট মুখে দাঁড়িয়ে থাকতে দেখে বিচলিত কণ্ঠে শুধালো, ডেকেছ কেন? কিছু কি হয়েছে? মিনা ছেলের চোখের দিকে চেয়ে সিরিয়াস কণ্ঠে বললেন, তোর সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। বলো। আমি যা বলবো মন দিয়ে শুনবি, বোঝার চেষ্টা করবি, ঠিক আছে? আগুনের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। এখানে ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বললে কি এদের পেটের মাছ হজম হয় না? রাশেদের খোঁচা মারা কথা শোনার পর রাগটাও তরতর করে বেড়ে যাচ্ছে। নিজেকে শান্ত রাখতে চেয়েও পারছে না। নিজেকে সামনে কেসে রাগে সরে বলল, যা বলার সরাসরি বলো, হেয়ালি পাতা ভালো লাগছে না মা। শোন বাবা, মেয়েটা যেভাবেই হোক না কেন, হয়েছে তো? মেয়েটাকে যত তাড়াতাড়ি সম্ভব মন থেকে বেঁধে দিয়ে নিজের সংসারটা গুছিয়ে দিস। আগুন ভুরু কুচকে চোখ দুটো ছোট করে বাইরের দিকে তাকায়। হঠাৎ এসব কথা বলার কোনো কারণ সে বুঝতেই পারছে না। এসব কথা কেন বলছো? তোমার মাথায় কী চলছে ক্লিয়ারলি বলো তো। আমার কেন জানি মনে হচ্ছে তুই বউকে বেঁধে দিতে পারিসনি, মেয়েটার থেকে দূরে দূরে থাকিস। আমি লক্ষ্য করেছি বউও যথাসম্ভব ওর থেকে দূরে থাকার চেষ্টা করে। তুই কি ওকে তোর সাথে দূরত্ব রেখে চলতে বলেছিস? বউকে কি তোর পছন্দ হয়নি? মিনার কণ্ঠে ছটফট ভাব। মায়ের দিকে চেয়ে আগুন শান্ত কণ্ঠে বলে উঠল, আমি কেন বউকে আমার থেকে দূরে থাকতে বলবো? এখন এসব কথা বলে কি লাভ আছে মা? যা হবার সেটাই তো হয়ে গিয়েছে। আমি যদি এখন বলি বউকে আমার পছন্দ হয়নি, তুমি সেটা মেনে নিবে? এই পছন্দের কথাটা বিয়ের আগে তোমার আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল। তখন যেহেতু জিজ্ঞাসা করোনি, উল্টো বাবার হয়ে বিয়েতে রাজি হওয়ার জন্য বলেছ, তাহলে এখন বলার কোনো মানেই হয় না। মেয়েটার মুখ ধক করে উঠল। আগুন যদি মোমকে পছন্দ না হয় মেয়েটার কী হবে? ভালো থাকতে পারবে না কেউই। রাশেদ জানতে পারে আবারও কোনো ঝামেলা বাঁধবে বাবা ছেলের মাঝে। মিনা কাতর কণ্ঠে বলেন, এভাবে বলিস না বাবা। মেয়েটার কথা একবার ভাব। তুই যদি তার থেকে মুখ ফিরে নিস মেয়েটা কোথায় যাবে? খলিল সাহেবকে আমরা কী জবাব দিব? মোম কষ্টে আছে জানতে পারলে তিনি ভেঙে পড়বেন। তার বড় কোনো কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তার কথা একবার ভাববি না? এমনিতে মানুষটা অসুস্থ। এনার এতটা ব্যাকুলতা দেখে আগুনের খুব হাসি পাচ্ছে। আটকাতে চেয়েও পারল না। কণ্ঠ ফুলে মিটমিটে হাসিটা বের হয়েই আসলো। নিজের ঠোঁট কামড়ে কিঞ্চিত নিচু হয়ে দুহাত মায়ের গলা জড়িয়ে ধরে বলল, মা, এতটা উত্তেজিত হওয়ার শাস্তির জন্য হানিকর। আমি কি বলেছি মোমকে মেনে নিতে পারিনি? তাকে আমার পছন্দ হয়নি। মোমকে পছন্দ না হওয়ার মতো কোনো কারণই নেই। মিষ্টি একটা মেয়ে। আমি মোমকে মেনে নেওয়ার চেষ্টা করছি। একটু সময় দাও আমাকে। সময়ের সাথে সবটা ঠিক করে নিব। ট্রাস্ট মি। মিনার খুশিতে চোখ দুটো চকচক হয়ে উঠল। ছেলের প্রতি তার অগাধ বিশ্বাস আছে। বাবা মা কষ্ট পাবে এমন কাজ সে কখনোই করবে না। এ পর্যন্ত তাদের কোনো কথা সে অবাধ্য করেনি। শুধু তাদের কথা ভেবে মোমকে মেনে নেওয়ার চেষ্টা করবে এমন ছেলে আগুন নয়। সে অনেক স্মার্ট একজন ছেলে। আবেগ দিয়ে না, সে বিবেক দিয়ে যে কোনো কাজ করে এবং সিদ্ধান্ত নেয়। যেহেতু ছেলেকে ভীষণ ভালোবাসেন তিনি। আগুন তার বড় আদরের। ছোট ছেলে তাকে তেমন পাত্তা দেয় না, নিজের মর্জিতেই চলে। তবে বড় ভাই বাবাকে অনেক মেনে চলে। বিয়ের মূল্য আগুন বোঝে। বয়সের পার্থক্যের জন্য সে কিছুটা, তবে সত্যিই তো মোমকে অপছন্দ হওয়ার কোনো কারণ নেই। আগুনের কোনো মেয়েই পছন্দ নেই। তাই শুধু শুধু চিন্তা করার প্রয়োজন নেই। এখন সময়ের উপর সবটা ছেড়ে দেওয়া উচিত। ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, ভয় পাইয়ে দিয়েছিলে, এভাবে কেউ বলে? আগুন ফিসেল হাসে হেসে জবাব দেয়, তুমি তো পুরো কথা না শুনে অল্পতেই হাইপার হয়ে যাও। বিশ্বাস রাখো মা, আমি তোমাদের নিরাশ করব না। বউকে ভালো রাখার সর্বস্ব চেষ্টা করব। ছেলের কথা মিলে মুচকি হাসলেন। আগুন ফের বলল, আজকে তোর এই বাসায় চলে যাব। আইমান কি তার জিনিসপত্র নিয়ে এসেছে? হ্যাঁ। তা মোমকে সাথে নিবি না? এবার আগুনের মেজাজ সত্যি সত্যি খারাপ হলো। মায়ের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, এই এক কথার উত্তর দিতে আমি জাস্ট হাঁপিয়ে গিয়েছি। সেদিন তো বলেছি নিয়ে যাব। আইমানের কথা কি এমনি এমনি জিজ্ঞাসা করেছি? আমি নিতে না চাইলেও বাবা জোর করে মোমকে আমার সাথে পাঠিয়ে দিবে। তার মানে মোম তোর সাথে যাচ্ছে, তাই তো? আগুন অসহায় চোখে মায়ের দিকে তাকায়। মা বলে রাগ দেখাতে চেয়েও পারছে না। তিনি খুব মেজাজ নিয়ে বলল, হুম হুম। আগুন মিনাকে রেখে রুম থেকে বেরিয়ে আসলো। ওনার সামনে এখন থাকা যাবে না। সে এক কথায় ঘুরে ফিরে বারবার জিজ্ঞেস করবে। তার থেকে বরং বাবার সামনে বসে থাকা ঢের ভালো।
আগুন নিজ মনে বিড়বিড় করে মিনার কথায় পেঁচিয়ে দিয়ে পুনরায় বলে উঠল, নিয়ে যাব তো, ঘরের বাইরে সৈন্য সমনে ওয়াশরুমে যেখানে যাই মোমকে সাথে করে নিয়ে যাই। আগুন একটা ক্লাসে নিয়ে এসে লাইব্রেরিতে বসে আছে। আপাতত তার ক্লাস নেই, 2 ঘন্টা গ্যাপের পর আরেকটা ক্লাস আছে। কলেজে কর্মরত এক দপ্তরে এসে তাকে পানি আর বিস্কুট দিয়ে গিয়েছে। আগুন পানি ছাড়া কিছুই খায়নি, বসে বসে একটা বই নিয়ে নাড়াচাড়া করছে। এমন সময় অপ্রত্যাশিত একটা মুখ ভেসে উঠল। নাইমা হাসি মুখে দাঁড়িয়ে আসে তার সামনে। আগুন ভুরু কুঁচকে তাকায় তার দিকে। ও ওখানে কি করছে কোনো কিছু বোধগম্য হলো না। নাইমা আগুনের পাশে চেয়ারটা টেনে বসে পড়ল, সাইড ব্যাগটা টেবিলের উপর রেখে আগুনের দিকে হাসি মুখে তাকিয়ে ভুরু নাচিয়ে বলল, কি খবর শিকদার সাহেব, কেমন সারপ্রাইজ দিলাম। তুই এখানে কি করছিস, হসপিটালে যাসনি? তুই আমাকে ইগনোর কেন করছিস বলতো? ফোন দিলে একটু কথা না বলেই তড়িঘড়ি করে কেটে দিস। তুই আমাকে যেই যে টাইমে ফোন করিস সেটা কি আজও সঠিক সময় বলে তোর মনে হয়? নাইমা নেকাসরে বলো, তো কি হয়েছে, তুই কি ডিস্টার্ব ফিল করিস? আমি তোকে ফোন করব না তো কে করবে? চোখ ছোটো ছোটো করে তাকিয়ে বলো, যদি বলি হ্যাঁ ডিস্টার্ব ফিল করছি, তবুও তোর বেহায়া মতো ফোন করা বন্ধ করবি না। আর তোর আমাকে ফোন করে খবর নেওয়ার কোনো কারণও দেখছি না। আমি এত কিছু জানি না, তোর সাথে কথা বলতে আমার ভালো লাগে। একদিন কথা না বলে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, সেটা তোর সমস্যা, আমার নয়। তোর সাথে কথা বলতে আমার ভালো লাগে না, আমি একা থাকতে পছন্দ করি। তার উপর তুই যেসব টাইমে ফোন করিস জাস্ট বিরক্তকর। আগুনের কথা নাইমা কোনো ভাবান্তর হলো না, বেশ মোহনীয় কণ্ঠে বলে উঠল, তোর একাকিত্ব ঘুচিয়ে দিতে চাই। আমি সারা জীবন জন্য তোর একাকিত্ব দূর করে দিতে চাই। দিবি কি সেই সুযোগ? আগুন হাতে থাকা খোলা বইটা বন্ধ করে ফেলে নাইমার দিকে ভোর কুচকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, হুটহাট আমার কলেজে চলে আসবি না, কলিগরা দেখলে বিষয়টা খারাপভাবে দেখবে। খোশ গল্প করার জন্য তোর কাছে অনেক সময় থাকলেও আমার কাছে নেই। ফ্রি থাকলে অন্য সময় গল্প করব, আমার একটা ক্লাস আছে, আমাকে যেতে হবে। তুই এখন আসতে পারিস। তোর ঠিক আমাকে কি মনে হয়, বাজারে কোনো সস্তা পণ্য? কেন এভাবে বারবার তোর কাছে ছুটে আসি তুই বুঝতে পারছিস না? আগুন বুঝেও না বোঝার ভান করে বলল, কি মনে হওয়ার কথা বলছিস? তাছাড়া তুই আমার ফ্রেন্ড, একসাথে ফ্রেন্ড আরেকজন ফ্রেন্ডের সাথে দেখা করতে আসতেই পারে। তোর মতো আরও কয়েকজন মেয়ে ফ্রেন্ড আছে আমার। নাইমার কিছু কড়া কথা শোনাতে ইচ্ছে করলো, নিজেকে সামনে ঠোঁটে হাসি বজায় রেখে বলো, বাদ দে। তা শুনলাম তোদের কলেজ থেকে নাকি কিছুদিনের জন্য একটা গেট টুগেদারের আয়োজন করা হবে। বলতে গেলে বড়সড় একটা পার্টির আয়োজন করা হবে। কলেজের সকল টিচাররা থাকবে, মেবি। তুইও কি তাদের সাথে অ্যাটেন্ড করবি? আই মিন, তারা যেখানে যাবে তুইও কি যাবি? আমি যাব বা না যাব সেটা জেনে তোর কী কাজ? তুই তো সেখানে যেতে পারবি না, কোনো ফ্রেন্ড অ্যালাউ না, জাস্ট বউ থাকলে তাকে নিয়েও যাবে। জেনে কী কাজ সেটা আমারটা আমি বুঝে নেব, তুই শুধু বল তুই যাবি কি না। আগুন গাছাড়া ভাবে বলো, বলতে বাধ্য নই, যখন কারটা তখন ভেবে দেখব। আমার ক্লাসের সময় হয়ে গিয়েছে, আসছি। আগুন চলে গেল। নাইমার রাগ হলো খুব। আগুনের ইগনোর করাতেও বেশ গায়েব লাগলো। এভাবে কেউ কাউকে বলে? ওর মতোই তো সুন্দর একজন মেয়েকে রীতিমতো ইগনোর করছে সে। বিষয়টা সত্যি হতাশাজনক। আগুন কেন এমন করছে? সে কি বুঝতে পারছে নাইমা তাকে ভালোবাসে? নাইমা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আগুন এসে দেখলো, আবার যদি উল্টাপাল্টা কিছু বলে বসে, সেটা কেউ দেখলে পেলে মান সম্মানের হালুয়া হয়ে যাবে। তাকে হসপিটালে ফিরতে হবে, রুগী দেখা বাদ দিয়ে নির্দয় আগুনের সাথে দেখা করার জন্য এসেছিল। বিনিময়ে কি পেল? তিরস্কার। মোম, তোমার মা ফোন করেছে, কথা বলো। মিনা কল রিসিভ করে মোমের নিকট ফোন এগিয়ে দিলেন। মোমের হাতে ফোন দিয়ে তিনি চলে যান। মোম ফোন কানে নিলেও কিছু বলছে না, ওর গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না, কান্না পাচ্ছে অনেক। ওপাশ থেকে আতিফা বানু মোলায়েম কণ্ঠে ডেকে উঠলেন, মোম, ভালো আছিস মা? কি করছিস, সকালে খেয়েছিলি? মোম কান্না মিশ্রিত কণ্ঠে বলল, তোমাদের খুব মনে পড়ে মা, আমার এখানে মন টিকছে না। তার উপর উনি এখন ওনার ফ্ল্যাটে চলে যেতে চান, সেখানে গেলে তো আমি আরও একা হয়ে যাব, আমার যেতে ইচ্ছে করছে না। হ্যাঁ শুনেছিলাম, রাশিদ ভাই ফোন করে জানিয়েছিলেন। শোন মা, জামাই যেখানে থাকবে তোকেও তার সাথেই থাকতে হবে, মন খারাপ করিস না। বাবা কোথায়? তার শরীর ঠিক আছে?
মুনিয়া কি করছে, স্কুলে নাকি বাড়িতে? না, মুনিয়া স্কুলে যায়নি। মেয়েটা যা অবাধ্য হয়ে যাচ্ছে, কোনো কথাই শোনে না আমার। ঘরে নেই এখন, পাড়ায় মেয়েদের সাথে খেলতে চলে গিয়েছে কোথাও। তোর বাবা একদম ঠিক আছে, ঘুমাচ্ছেন তিনি। দুপুরে খাওয়ার পর কড়া ডোজের ওষুধ খেয়েছে তো, সাথে ঘুমের ওষুধ, তাই অল্প সময়ে ঘুমিয়ে পড়েছে। মোম আরও কিছুক্ষণ তার মায়ের সাথে কথা বলে ফোন কেটে দিয়েছে। মায়ের সাথে কথা বলতে ভালোই লাগছিল, কিন্তু এখন মনটা খারাপ হয়ে গিয়েছে। মোম শাশুড়ির কাছে গিয়ে ফোনটা দিয়ে আসে। ফিরে আসার সময় মিনা তাকে ডেকে ওঠেন। মোম শোনো। মোম তাকায় শাশুড়ির দিকে। মিনা মোমের কাছাকাছি এসে মাথায় একটা হাত রেখে নরম কণ্ঠে শুধালেন, আজকে চলে যাব বলে মন খারাপ, নাকি বাড়ির কথা মনে পড়ছে? মোম কিছু বলছে না। মিনা পুনরায় বলেন, বোকা মেয়ে, একদম মন খারাপ করবে না। বাড়িতে যেতে ইচ্ছে করলে আগুনকে বলবে, সে ছুটি পেলে নিয়ে যাবে। আর আগুনের সাথে ওর ফ্ল্যাটে একা যাওয়া নিয়ে টেনশন করারও দরকার নেই। আমি যাব, অথবা ছেলেনাকে তোমাদের সাথে পাঠাবো, গিয়ে কয়েকদিন থেকে আসবে। তোমার কাছে তো সব কিছু নতুন মনে হবে। চিন্তা করো না, আমি যতদিন থাকবো তোমাদের যতটুকু সম্ভব শিখিয়ে দিয়ে আসবো। এতটা মন খারাপ লাগলো মিনা তাদের সাথে যাবেন বলে খুশি হলো যে। ছেলেনা আপানা, আপনি চলুন আমাদের সাথে। দেখি, আমি কিছু শুনবো না, আপনাকে যেতেই হবে। আচ্ছা, ময়ূরী আপুকে আমার সাথে নিয়ে যাব মা? ও কিভাবে যাবে, ওর তো ক্লাস আছে। এমনিতেই কালকে একদিনের জন্য ছুটি নিয়েছিল। ময়ূরী অন্য সময় যাবে, আপাতত তোমাদের সাথে আমি যাব। ও মায়া মায়া চোখে মিনার দিকে চেয়ে বলল, আপনি আমার সাথে গেলে বাবা আছে, নাইমান ভাইয়া, ময়ূরী আপু, ওদের দেখবে কে? মিনা হাসেন। ছোট হলে কি হবে, সব দিকে নজর আছে পিচ্ছি বৌমার। ওদের নিয়ে ভাবতে হবে না, সেলিনা আছে, ওদের কোনো অসুবিধা হবে না। ময়ূরও হাতে হাতে সেলিনাকে সাহায্য করে দিবে। তাছাড়া আমি 2 দিনের বেশি থাকবো না। কি তুমি এখনো তৈরি হওনি? একটা কথা কতবার বলা লাগে তোমাকে, জলদি করো, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। গম্ভীর কণ্ঠে কথাগুলো বলল আগুন। কলেজ থেকে ফিরে পই পই করে বলে দিয়েছে বিকেলে তারা ফ্ল্যাটে ফিরে যাবে। মোম যেন রেডি হয়ে থাকে, অথচ এই মেয়ে এখনো রেডি হয়নি। আগুন মায়ের কাছে গেল। এখনই তো চলে যাবে, মাকে বলে আসা দরকার। মায়ের রুমের দরজাটা টোকা দিতেই মিনা দরজা খুলে দিলেন। আগুন ভোর কুচকে তাকান। মিনা নতুন শাড়ি পরেছে। আগুন চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো, তুমি কি কোথাও যাচ্ছ নাকি? মিনা শাড়ির কুচিগুলো আরেকবার হাত দিয়ে সুন্দর করে গুছিয়ে নিতে নিতে জবাব দিলেন, যাচ্ছি তো। কোথায়?